হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল। তো এর আগের পার্টে আমরা কি করেছি যে পার্ট 1 কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। তো সেখানে আমি যেমন বলেছিলাম যে মোস্ট সাজেস্টিভ 30টা করে প্রশ্ন আমি সেখানে রাখছি এবং সেইখানে অপশান ধরে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা ডিসকাস করছি। তো এটা হচ্ছে তোমাদের পার্ট 2। যারা পার্ট 1টা দেখোনি তোমরা যথেষ্ট একটা পজিটিভ রেসপন্স দিয়েছো। যারা যারা এটাকে প্রিমিয়ার করা হয়েছিল তোমরা অনেকেই আমি দেখলাম খুব ভালো উত্তর দিচ্ছ। তো এটা একটা যথেষ্ট একটা পজিটিভ একটা সাইন আসছে। তো যারা যারা দেখোনি তারা পার্ট 1টা অবশ্যই একবার দেখে নিও। এটা তোমাদের রেলের এনটিপিসি বা গ্রুপ ডি মেনলি সায়েন্সের জন্য একটা ওয়েটেজ থাকবে, বা যারা পুলিশের এক্সাম দিচ্ছ, যারা মেন্সের জন্য এক্সাম দিচ্ছ, বা যারা পিএসসির এক্সাম দিচ্ছ, যে কোনো এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হবে। তোমাদের করতে হবে যেটা, যে জাস্ট প্রশ্নগুলোকে খাতায় লিখবে, অ্যান্সারটাকে লিখবে এবং যে এক্সট্রা ইনফরমেশনটা আমি দেবো তো সেটাকে একটু এক্সপ্লেনেশন বলে লিখে রাখবে। তো দেখো, আরেকটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যে ভিডিওটাকে একটা অবশ্যই লাইক করে দিও এবং একটু শেয়ার করে দিও, জাস্ট তোমাদের কাছে রিকোয়েস্ট হইলো। তো চলো, প্রথম প্রশ্ন কী বলছে দেখা যাক। বলছে কি যে পরম শূন্য তাপমাত্রা। তো সেই তাপমাত্রাটা কী আসলে? তো পরম শূন্য তাপমাত্রাটা হচ্ছে কি এমন একটা টেম্পারেচার, যেটাকে আমরা যদি বলি যে সেলসিয়াসে হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস, বা আমরা বলবো সেটাকে বলছি 0 কেলভিন। ওকে, এটা হচ্ছে 0 কেলভিন। তো এইটা এরমভাবেও দিতে পারে যে এটাকে যদি আমি সেলসিয়াসে বলি তাহলে হচ্ছে আমাদের 273 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে আমাদের 0 কেলভিন। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটাকে কথা আমরা যদি বলি, তাহলে এই যে টেম্পারেচারটাতে হচ্ছে পদার্থের অণুগুলির গতি স্তব্ধ হয়। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসলিউট জিরো, ইংলিশটাও তোমরা মাথায় রাখবে। অনেক সময় ইংলিশ বেঙ্গলিটা দেয় না। তো অ্যাবসলিউট জিরো টেম্পারেচারটা হচ্ছে কি যে এমন একটা টেম্পারেচার যেক্ষেত্রে অণুগুলি বা পদার্থের অণুগুলির গতিটা স্তব্ধ স্টপ হয়ে যায়। ওকে, নেক্সট চলো। বলছে কি যে 29/11/1949, এটা হচ্ছে 1949 যখন সংবিধান লেখার কাজটা শেষ হলো। আমি আগের দিন বলেছিলাম যে কবে এফেক্ট হলো এবং যখন লেখার কাজটা শেষ হলো, দুটোর মধ্যে ডিফারেন্স আসে এবং এটা তোমরা ভুল করো। আমার লক্ষ্যটাই হচ্ছে তোমাদের যে জায়গাগুলো ভুল হয় সেই জায়গাগুলো তোমাদের দেখিয়ে দেওয়া। তো তাহলে এখানে কারেক্ট অ্যান্সার তাহলে কোনটা হবে, যে কোনটি অন্তর্ভুক্ত ছিল না। তো এটা আমরা সবাই জানি যে এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্যগুলো কিন্তু তখন সেক্ষেত্রে অন্তর্ভুক্ত ছিল না। তো এবার যদি আমরা বলি যে মৌলিক কর্তব্যটা তাহলে আমাদের কবে এলো, তো আমরা বলবো হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট 1976-এ এলো। প্রথম প্রশ্ন গেল। যদি বলে যে এই যে আমরা নিলাম এটা তাহলে কোন দেশ থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা নিলাম, আমরা বলবো হচ্ছে ইউএসএসআর, মানে কি রাশিয়া থেকে। এক্সট্রা ইনফরমেশান এগুলো লিখে রাখবে। এটা গেল না। থার্ড পয়েন্ট যেটা আসে পরীক্ষায়, যে টোটাল নাম্বার কত, আমি সব কিছু বললাম, তার টোটাল নাম্বার কত? টোটাল নাম্বার হচ্ছে 11টা। ওকে, তো তাহলে আমি এই যে বললাম 11টা, তাহলে কি প্রথমেই 11টা ছিল নাকি পরে কিছু অ্যাড হয়েছে? অবভিয়াসলি আমাদের পরে অ্যাড হয়েছে। সেটা কবে? সেটা হচ্ছে 86th অ্যামেন্ডমেন্ট। বারবার এসছে পরীক্ষার প্রশ্নটা, ইয়ারটাও আসে 2002 সালে, যে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আগে ছিল 10টা, সেখান থেকে বেড়ে হয়েছে। যদি প্রশ্ন দেয় যে আগে, ওকে, প্রথমে সেক্ষেত্রে কতগুলো ছিল, তো অবভিয়াসলি আমি বলবো 10টা, কিন্তু তারপরে আরও একটা অ্যাড হয়েছে, সেটা কিন্তু আমার 11টা কিন্তু হয়েছে। ওকে, এক্সট্রা ইনফরমেশন এগুলো গেল। যদি আমাদের জিজ্ঞেস করে যে মৌলিক অধিকার, তো এই মৌলিক অধিকারটাকে বা ফান্ডামেন্টাল রাইটসটাকে আমরা কোথা থেকে নিয়েছি, আমরা বলবো হচ্ছে ইউএসএ থেকে। ওকে, এটা তাহলে মাথায় রাখো। তাহলে এটা কারেক্ট অ্যান্সার যদি বলি তাহলে কোনটা হবে? অবভিয়াসলি হচ্ছে মৌলিক কর্তব্য, তাই না? নেক্সট চলো। বলছে কি যে স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? এটা তোমরা সবাই জানো, এটা একটা ফেমাস কোট, সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলকজির। তো এটা তাহলে তার সম্বন্ধে কিছু এক্সট্রা ইনফরমেশান আমাদের জানতে হবে। তো বাল গঙ্গাধর তিলকের কথা আমরা যদি বলি, আমাদের দুটো নাম মাথায় আসে, একটা হচ্ছে কেশরী আর একটা হচ্ছে মারাঠা পত্রিকা তিনি সম্পাদনা করতেন। তার লেখা বইগুলো বারবার এক্সামে তোমরা দেখতে পাবে, যে এগুলো আমি লিখে দিচ্ছি, দেখো। দ্য আর্কটিক, ARCTIC, দ্য আর্কটিক হোম ইন দ্য ভেদাস। ওকে, তোমাদের যদি বানানটা কোনো রকম ডাউট হয় তোমরা একটুখানি গুগল করে নিতে পারো। দ্য আর্কটিক হোম, ARCTIC, হোম ইন দ্য ভেদাস, VEDAS, দ্য আর্কটিক হোম ইন দ্য ভেদাস। এবং হচ্ছে কি গীতা রহস্য, অনেকবার পরীক্ষায় এসছে যে গীতা রহস্য বইটি কার লেখা? তো গীতা রহস্য হচ্ছে তোমার বাল গঙ্গাধর তিলকজির লেখা। এবং তিনি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে যে তিনি হোম রুল লীগ গঠন করছেন কত সালে? আমরা সবাই জানি তিনি 1916 সালে তৈরি করছেন হোম রুল লীগ।
যদি প্রশ্ন করে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা হয়, আমরা সবাই জানি যে বাল গঙ্গাধর তিলকজিকে বলা হয়। ওকে, কে বলেছিলেন? ভ্যালেন্টাইন চিরল বলেছিলেন। এগুলো একদম খুব রিলেটেড প্রশ্ন, এগুলো আমাদের মাথায় রাখতেই হবে একদম। তো দেখো, এবার যদি প্রশ্ন করে আমাদের অরবিন্দ ঘোষের একটা লেখা বইয়ের নাম বলো, তো আমরা কী বলবো? অরবিন্দ ঘোষের লেখা বইয়ের নাম হচ্ছে কি নিউ ল্যাম্পস ফর দ্য ওল্ড। তোমরা জানো নিউ ল্যাম্পস, LAMPS, নিউ ল্যাম্পস ফর দ্য ওল্ড আমরা জানি। নেক্সট যদি আমাদের লালা লাজপত রায়ের সম্বন্ধে বলি, এটা আমরা তাকে একটা খুব ফেমাস নাম আছে, সেটা হচ্ছে পাঞ্জাব কেশরী। তো পাঞ্জাব কেশরী আমাদের আমরা বলেছি লালা লাজপত রায়কে, এবং হচ্ছে কি শেরি পাঞ্জাব যদি আমরা বলি, তাহলে আমরা সেটা বলবো হচ্ছে রঞ্জিত সিংকে। ওকে, তাহলে এইটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি। নেক্সট প্রশ্ন বলছে, বৃষ্টির পর ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে কেন? তো দেখো, বৃষ্টি হলে কি হয় যে আমাদের মানে মনে করো এইটা হচ্ছে একটা রাস্তা, আর একটা প্রশ্ন আছে এখান থেকে যে ব্যাংকিং মানে ব্যাপারটা কি, ওই যে রাস্তার দেখবে যে সাইডের দিকটা যে উঁচু করে রাখা হয়, তো তখন সেক্ষেত্রে কিন্তু ব্যাংকিংয়ের, আমি সেটাকে এখন ডিসকাস করছি না, ব্যাংকিং ব্যাপারটা আমি এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটা আমি পরে যদি পারি ডিসকাস করে দেবো। কিন্তু এখানে যেটা বলছে দেখো, যে বেশি গতিবেগ নিয়ে যখন গাড়ি চালানো হচ্ছে তখন সেক্ষেত্রে মেন কারণ হচ্ছে কি ঘর্ষণটা কমে যায়, কারণ রাস্তা যদি একদম স্মুথ হয়ে যায় তার ফলে কি ঘর্ষণটা কমে যায়, তো তখন সেক্ষেত্রে একটু অসুবিধার সৃষ্টি হয়, তাই না? তো নেক্সট দেখো, বলছে কি যে হ্যাঁ, যেটা বলছিলাম যে চিরস্থায়ী বন্দোবস্ত তাহলে আমাদের কে প্রবর্তন করেন? তো এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে তোমাদের লর্ড কর্নওয়ালিস। তো এটা আমাদের ইয়ারটাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 1793 আমরা বলবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর একটা প্রশ্ন আসে বারবার পরীক্ষায়, তোমরা একটু মাথায় রাখবে যে লর্ড উইলিয়াম বেন্টিং সম্বন্ধে। তো লর্ড উইলিয়াম বেন্টিং কি? তাকে বলা হয় যে ফাদার অফ মডার্ন ওয়েস্টার্ন এডুকেশন অফ ইন্ডিয়া। প্রশ্নটা বারবার আসে যে ফাদার অফ মডার্ন ওয়েস্টার্ন এডুকেশন অফ ইন্ডিয়া। তো এইটা আমাদের একটুখানি মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট চলো, তাহলে এটা কারেক্ট অ্যান্সার যেটা বললাম আমি, লর্ড কর্নওয়ালিস। নেক্সট বলছি কি কোনো বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হবে, প্রশ্ন ভালো করে পড়ো, হার সর্বোচ্চ হবে যদি তার তলটি হয়, মানে তার তলটা মানে কেমন হবে, মনে করো এটা হচ্ছে একটা তল, তো সেই তলটা কেমন হলে এই তলটা থেকে সবচেয়ে বেশি পরিমাণে তাপের বিকিরণটা হবে? তো আমরা সবাই জানি এটা, তাহলে এই কারেক্ট অ্যান্সার কিন্তু অমসৃণ হবে, তাই না? অমসৃণ এবং হচ্ছে কালো হতে হবে। তো এটা গেল। নেক্সট প্রশ্ন বলছে কি সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল কততম সংশোধনীর মাধ্যমে? তো এই শব্দ দুটো এসেছিল হচ্ছে তোমার, আমরা যদি বলি যে 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসেছিল। তো এখানে আমাদের এসেছিল হচ্ছে সোশ্যালিস্ট, সেকিউলার এবং হচ্ছে ইন্টিগ্রিটি। এই তিনটে ওয়ার্ড কিন্তু মাথায় রাখবে, সোশ্যালিস্ট, সেকিউলার এবং ইন্টিগ্রিটি, এই তিনটে শব্দ কিন্তু এসেছিলো, যেটা আমি বললাম। এবং হচ্ছে কি যে 44th অ্যামেন্ডমেন্টের কথা আমরা যদি বলি, একটা জিনিস মাথায় রাখতে হবে যে রাইট টু প্রপার্টি। ওকে, রাইট টু প্রপার্টিটাকে যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস থেকে, আমাদের ফান্ডামেন্টাল রাইটস থেকে রিমুভ করে আমরা সেটাকে 300A আর্টিকেল আমরা নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কিন্তু আমাদের এই 44th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার যদি বলে, তাহলে হচ্ছে আমাদের অপশান বি কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো, বলছে কি একটি উত্তল লেন্সে বস্তু এবং প্রতিবিম্বের মধ্যেকার সবচেয়ে কম দূরত্ব হলো। তাহলে তোমাদের প্রশ্ন করছে কি যে উত্তল লেন্সে হচ্ছে কি বস্তু এবং প্রতিবিম্ব যদি আমি রাখি, তাহলে সবচেয়ে কম দূরত্ব কখন হবে? যদি সেটা 2F এর সমান হয়, তাই না? যদি সেটা 2F এর সমান হয়। নেক্সট দেখো, বলছে কি যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল? তো দেখো, আমরা যদি বলি 5 ইয়ার প্ল্যানের কথা, তো তখন আমাদের দেখতে হবে কি যে সেইটার সাথে রিলেটেড যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। তো সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশনের কথা আমরা জানি যে এনার ফাদার, এটাকে যদি আমি বলি তাই হু ইজ কল্ড দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন, আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে নরম্যান বোরলগ, তাই না? নরম্যান বোরলগ, এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি প্রশ্ন করতে এটা কখন হয়েছিল, এটা আমরা বলবো হচ্ছে 1960s হয়েছিল, 1960s। ওকে, নেক্সট যদি আমাদের প্রশ্ন করে এর যে মানে মেন লক্ষ্যটা বা এর মেন উদ্দেশ্যটা কী ছিল, এটা হচ্ছে কি যে ফুড গ্রেনের যে প্রোডাকশন বা খাদ্য শস্যের যে উৎপাদন সেটাকে বৃদ্ধি করা, এবং হচ্ছে কি যে আমাদের কৃষিজাত যে ইন্ডাস্ট্রি বা কৃষিজাত যে শিল্প সেটাকে আমাদের আরও উন্নত করাই ছিল আমাদের গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের মূল উদ্দেশ্য। তো এটা আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হবে, সেটা কিন্তু আমাদের মানে চতুর্থ 5 ইয়ার প্ল্যানের সময় হচ্ছে কিন্তু এটা হয়েছিল, কারেক্ট অ্যান্সার।
নেক্সট দেখো বলছে কি যে বিক্রমশিলা বিহার এটাকে স্থাপন করেছিলেন কি। তো এটাকে অবভিয়াসলি আমরা দেখে বুঝতে পারছি যে কোনো একজন পাল বংশের রাজারাই স্থাপন করেছেন। তো পাল বংশের প্রতিষ্ঠাতাকে আমরা জানি গোপাল। যদি আমাদের তাহলে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে কিন্তু ধর্মপাল, তাই না? কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ধর্মপাল। তো এবার এক্সট্রা ইনফরমেশন কিছু আমি বলি তোমাদের। দেখো ধর্মপাল কিন্তু তৈরি করেছিল হচ্ছে বিক্রমশিলা মহাবিহার। এবং আরেকটা জিনিস মাথায় রাখবে যে খালিমপুর কপার প্লেট থেকে, বারবার পরীক্ষার প্রশ্নটা আসে যে খালিমপুর কপার প্লেট থেকে আমরা কোন পাল রাজার কথা জানতে পারি, তখনও কিন্তু আমরা অ্যান্সার করবো হচ্ছে ধর্মপাল। যদি প্রশ্ন করবে যে কৈবর্ত রিভোল্ট বা কৈবর্ত রেবেলিয়ান, তো কৈবর্ত রেবেলিয়ানটা কোন পাল রাজার সময় হয়েছিল, তো এটা কিন্তু হবে মহিপাল দ্য সেকেন্ড। তোমরা কিন্তু মহিপাল দ্য ফার্স্ট কিন্তু নয়, এটা হচ্ছে মহিপাল দ্য সেকেন্ড। ওকে, আর একটা প্রশ্ন তোমরা মাথায় রাখবে যে অদন্তপুরী, যখন আমি বিক্রমশিলা বিহার বললাম, তো যদি বলে অদন্তপুরী কথা যদি জিজ্ঞেস করে, তখন কিন্তু আমরা বলবো হচ্ছে গোপাল। ওকে, যিনি পাল বংশের প্রতিষ্ঠাতা, তিনি কিন্তু অদন্তপুরী মহাবিহারটাকে কিন্তু তিনি তৈরি করেছিলেন। নেক্সট দেখো বলছে আমাদের ভেক্টর রাশি কোনটা। তো আমাদের একটা জিনিস বুঝতে হবে যে রাশিটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি মানে কি, যার শুধুমাত্র ম্যাগনিটিউড বা মান রয়েছে। ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে কি যার ম্যাগনিটিউড বা মান তো অবশ্যই থাকবে, এবং তার সাথে সাথে তার ডিরেকশানটাকেও আমি কিন্তু উল্লেখ করব। দুটো জিনিস কিন্তু মানে একসাথে আমার চলবে। তো এখানে আমি যদি অপশানগুলো দেখিয়ে থাকো, তাহলেই বুঝতে পারছি যে কৌণিক ভরবেগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে একমাত্র ভেক্টর রাশি। নেক্সট দেখো বলছে কি যে 14টা ব্যাংকের জাতীয়করণ হচ্ছে, 14 ব্যাংকস ওয়ার ন্যাশনালাইজড। তো সেটা কোন ইয়ারে হয়েছিল, এটা আমরা সবাই জানি যে 1969-এর কথা আমরা বলবো, যে 1969 সালে 14টা ব্যাংক ন্যাশনালাইজড হচ্ছে। আমি আগের দিন আরবিআইয়ের কথা বলেছিলাম যে আরবিআই কবে এস্টাবলিশ হচ্ছে, ন্যাশনালাইজড, তার প্রথম গভর্নর কে ছিলেন, প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন, সমস্ত কথা আমি কিন্তু ডিসকাস করেছি। তো আজকে একটু এসবিআইয়ের কথা বলি। তো এসবিআইয়ের কথা আমরা যদি বলি, তার পুরনো নাম কী ছিল? ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কী হবে? ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এগুলো কিন্তু এক্সট্রা ইনফরমেশন, তোমরা এক্সপ্লেনেশনের মধ্যে কিন্তু লিখে রাখছো এটা। তাহলে হচ্ছে কি ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে ইম্পেরিয়াল ব্যাঙ্ক থেকে এসবিআইটা আমাদের কবে হচ্ছে? 1955-এ হচ্ছে। ওকে, এটা তাহলে মাথায় থাকবে আমাদের। পুরনো নাম কোনটা, বর্তমান নাম কোনটা। ওকে, নেক্সট তাহলে দেখো, নেক্সট বলছে কি মানুষের শরীরের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত। তো সুষুম্না স্নায়ুর সংখ্যা তোমাদের কনফিউজ হতে পারে, 31 বা 31 জোড়া। অবভিয়াসলি তোমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি, যেটা হচ্ছে 31 জোড়া। নেক্সট বলছে কি যে নিচের কোনটি তিমির প্রধান শ্বাসঙ্গ হিসাবে কাজ করে। তো তিমি মাছের যদি প্রধান শ্বাসঙ্গ আমরা বলি, তো তিমির এটা কিন্তু দেখো এখানে দুটি ফুলকা এসছে, তো একটা ফুসফুস হবে। ওকে, কারণ আমরা যদি তিমি মাছের কথা বলি বা ডলফিনের কথা আমরা যদি বলি, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফুসফুসের কথা কিন্তু আসবে, সেটা কিন্তু ফুলকা নয়। ওকে, তাহলে ফুসফুসের হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, ফুসফুস। ওকে, ফুসফুস হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নটা আমি তোমাদের জন্য রাখলাম, যে তোমরা অ্যান্সার দেবে যে জলের মধ্যে একটি দাড়ি কামানোর বুরুজকে ডোবানো আছে। এগুলো কিন্তু একদম বেসিক কনসেপ্টের কোশ্চেন, যেগুলো কিন্তু রেলে বা পিএসসির পরীক্ষা বা পুলিশে আমরা কিন্তু এই ধরনের কনসেপ্টের প্রশ্ন সায়েন্স থেকে কিন্তু আমরা দেখেছি। তো দেখো এখানে হচ্ছে কি যে দাড়ি কামানোর বুরুজটাকে জলে ডোবানো আছে, এবং বুরুজটি জলের বাইরে যখন আমি আনছি, তখন আমরা কি দেখছি যে চুলগুলো পরস্পরের কাছে চলে এসছে। তো এটার কারণটা কী? তো এটা যদি আমরা বলি, তাহলে এখানে 4টে অপশন দেখো দেওয়া রয়েছে, যে জলের পৃষ্ঠটান, জলের সান্দ্রতা, বুরুজের চুলগুলির স্থিতিস্থাপকতা, নাকি হচ্ছে বাতাস এবং জলের তাপমাত্রার পার্থক্য। তো তোমরা এটাকে আমাকে কোশ্চেন নাম্বার 15 দেবে কমেন্ট বক্সে, এবং সেখানে যেটা ABCDর মধ্যে যেটা হবে অ্যান্সারটা আমাকে সেখানে করবে। নেক্সট দেখো বলছি কি অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন। তো অর্থনৈতিক জাতীয়তাবাদ আমরা যদি বলি, আমরা সবাই জানি যে RC দত্ত হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। ওকে, যদি আমাদের বলে ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, ভারতীয় জাতীয়তাবাদের জনক আমরা কাকে বলবো? আমরা সবাই জানি যে রাজা রামমোহন রায়। ওকে, আমরা সবাই জানি হচ্ছে কি যে রাজা রামমোহন রায়। এটা আমাদের তাহলে মাথায় থাকবে। আচ্ছা, নেক্সট দেখো বলছে কি যে প্লাস্টিক শিল্পে ব্যবহৃত যে পিভিসিটা আমরা জানি যে পিভিসির নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। কী হবে? পলিভিনাইল ক্লোরাইড। তো এইটাকে আমরা যদি প্রশ্ন দেবে, এটা কার পলিমারাইজেশনের ফলে তৈরি হয়? এটা দিলে পলিমারাইজেশন হচ্ছে ভিনাইল ক্লোরাইডের পলিমারাইজেশনের ফলে কিন্তু তৈরি হয় আমাদের পিভিসি। ওকে, পিভিসি তৈরি হয় কার পলিমারাইজেশনে? হচ্ছে ভিনাইল ক্লোরাইডের। ওকে, নেক্সট দেখো
বলছে ওজোন স্তরের ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী? তো আমরা সবাই জানি যে ওজোন লেয়ার, তাহলে একটা কথা তোমাদের জিজ্ঞেস করি যে ওজোন লেয়ারটা তাহলে আমাদের কোন স্তরে পাচ্ছি? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার? অবভিয়াসলি আমরা বলবো হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। যদি আমাদের প্রশ্ন করে তাহলে এখানে যে প্রশ্নটা করেছে যে তাহলে ক্লোরোফ্লোরো কার্বন, তাহলে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, যেটার জন্য কিন্তু ওজোন লেয়ারে যে ডিপ্রেশন বা ক্ষয় সেটা হয়, সেটা কিন্তু মেনলি ঘটে। নেক্সট থেকে বলছে কি যে রাজমনামা, ওকে, যে গ্রন্থিটির পার্সিয়ান অনুবাদ, তো সেটা কোন বইয়ের? তো রাজম মানে হচ্ছে ওয়ার, ওকে, মানে যুদ্ধের কাহিনী যেটাতে আমরা বলছি, তো সেটা হচ্ছে মহাভারত। তোমরা আমাকে একটা জিনিস জানাবে, যে আমি একটু হিন্ট দিই তোমাদের, এই যে রাজমনামা বা এটা কার উদ্যোগে হয়েছিল এটা তোমরা আমাকে জানাবে। তো তার সম্বন্ধে বলি যে তিনি মক্তবখানা তিনি তৈরি করেছেন। মক্তবখানা যেটা তিনি 1574 তৈরি করেছিলেন, যে বইগুলোর মানে কিছু বইয়ের পার্সিয়ান ট্রান্সলেশন করার জন্য তিনি কিন্তু মক্তবখানা তৈরি করেছেন। তোমরা জানাবে তো এটা কার উদ্যোগে এটাকে কিন্তু মানে অনুবাদটা করা হয়েছিল, কোন মুঘল রুলারের উদ্যোগে। নেক্সট দেখো বলছে কি যে ব্যাকটেরিওফাজ। তো ব্যাকটেরিওফাজ এই প্রশ্নটা বারবার পরীক্ষায় দেয়, তো সেক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়া অপশানটাও কিন্তু মানে অপশানে থাকে। তো এখানে কারেক্ট আনসার হবে ইটস আ ভাইরাস, ওকে, এটা একটা ফাজ ভাইরাস। নেক্সট দেখো বলছে কি যে পোলাভারাম প্রজেক্ট বা পোলাভারাম প্রকল্পটা যে নদীর সাথে সংশ্লিষ্ট সেটা কি? তো দেখো পোলাভারাম প্রজেক্টটা আমরা সবাই জানি এটা হচ্ছে তোমাদের গোদাবরী নদীর ওপর, প্রথম পয়েন্ট। নেক্সট তাহলে এটা কোন স্টেটে রয়েছে? আমরা বলবো হচ্ছে অন্ধ্রপ্রদেশ স্টেটে রয়েছে আমাদের। নেক্সট পয়েন্ট। নেক্সট যদি আমাদের জিজ্ঞেস করি যে এর ওপর আর একটা তুমি ড্যাম বা একটা প্রজেক্টের নাম বলো, আমরা কী বলবো? আমরা বলবো যে জায়াকবাড়ি ড্যাম, ওকে, জায়াকবাড়ি, ওকে, জায়াকবাড়ি ড্যামের কথা আমরা বলবো। যদি আমাদের কাবেরী নদীর কথা একটু বলতে হয়, তো কাবেরী নদীর ক্ষেত্রে আমরা কী বলবো? কাবেরী নদীর ক্ষেত্রে আমরা দুটো ড্যামের কথা বলবো, একটা হচ্ছে কি না কৃষ্ণা রাজাসাগর ড্যাম এবং হচ্ছে কি না মেটুর ড্যাম। বারবার পরীক্ষায় দেয় যে মেটুর ড্যামটা কোন নদীর উপরে অবস্থিত, এটা আমরা কিন্তু বলবো হচ্ছে কাবেরী নদীর ওপর। তাহলে কারেক্ট অ্যান্সার আমরা যদি বলি অপশান ডি, গোদাবরী। নেক্সট প্রশ্ন জিজ্ঞেস করছে যে নেকটনটা কি? তো নেকটনটা হচ্ছে কি যে জলে, তো নেকটনটা হচ্ছে কি যে জলে সন্তরণশীল বা জলে ভাসমান হচ্ছে আমাদের জীব, ওকে, মানে জলে সন্তরণশীল, ওকে, জলে সন্তরণশীল হচ্ছে কি জীব। এটা কিন্তু আমরা কারেক্ট অ্যান্সার বলবো, অপশান বি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো বলছে কি যে অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন। মানে অষ্টদিগ্গজ আমরা যদি বলি তো সেটা আমরা কোথায় পাবো? কোন মানে রাজার মানে রাজত্বের মধ্যে আমরা সেটাকে পাবো? তো এটা আমরা পাবো হচ্ছে কৃষ্ণদেব রায়। তো কৃষ্ণদেব রায় তিনি কোন এম্পায়ারের রাজা ছিলেন? তিনি ছিলেন, আমরা বলবো যে বিজয়নগর এম্পায়ারের কথা বলবো, আমরা সবাই জানি। কোন ডাইনাস্টির রাজা ছিলেন? আমরা বলবো যে তুলুভা, TULUVA। সিম্পল প্রশ্ন, একদম এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে যে তুলুভা ডাইনাস্টির রাজা ছিলেন অষ্টদিগ্গজ। একটা কনফিউজিং প্রশ্ন তোমরা বারবার পরীক্ষায় ভুল হয়ে যায়, সেটা হচ্ছে অষ্টপ্রধান একটা প্রশ্ন আছে, অষ্টপ্রধান। তো সেটা কিন্তু তোমাদের মারাঠা এম্পায়ারে আমাদের শিবাজির সময় কিন্তু আমরা পাবো অষ্টপ্রধান। ভালো করে ডিফারেন্সটা মাথায় রাখবে, এখানে হচ্ছে অষ্টদিগ্গজ, এখানে হচ্ছে অষ্টপ্রধান। কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছয়? তো সূর্যের তাপটা আমাদের কাছে পৌঁছয় হচ্ছে তোমার বিকিরণ পদ্ধতিতে, এটা আমাদের একটুখানি মাথায় রাখতে হবে। এবং আলোর কথা যদি বলি, এটা মানে 8.20 সেকেন্ড মতো মানে সময় লাগে, এটা তোমরা একবার তাও দেখে নেবে, প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে। আচ্ছা, নেক্সট দেখো বলছি কি যে ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটা কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে? তো দেখো এখানে আমরা সবাই জানি যে আর্টিকেল নাম্বার 12 কথা আমরা যদি বলি, তো সেক্ষেত্রে আমরা ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটা ব্যাখ্যা বা ডেফিনেশন আমরা কিন্তু সেখানে পাচ্ছি। নেক্সট দেখো বলছি কি যে কে বারভাইস সভা তৈরি করেছিলেন? তো বারভাইস সভার আমরা যদি বলি, তো আমরা জানি হচ্ছে নানা ফড়নবিস। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার অবভিয়াসলি হবে। দেখো আরেকটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের, দুটো প্রশ্ন দেখো। তো সেখানে জিজ্ঞেস করে যে কি যে মারাঠা, ওকে, যে মারাঠা ট্রাইব বা মারাঠা জাতির নেপোলিয়ান কাকে বলা হয়? মারাঠা জাতির নেপোলিয়ান কাকে বলা হয়? উত্তরটা হবে কিন্তু প্রথম বাজিরাও, ওকে, প্রথম বাজিরাও। এগুলো কিন্তু লিখে রাখবে, বারবার পরীক্ষায় আসে। নেপোলিয়ান অফ মারাঠা ট্রাইব হচ্ছে প্রথম বাজিরাও, এবং তিনি হিন্দু পাদশাহীর যে আদর্শ সেটাকে তিনি প্রচার করেছিলেন। এবং যদি বলে যে নানা সাহেব, বারবার পরীক্ষার প্রশ্নটা এসছে নানা সাহেবের রিয়েল মানে নেমটা কি, তখন কিন্তু আমরা বলবো যে দ্বিতীয় বাজিরাও বা বালাজি বাজিরাও,
এই দুটো প্রশ্ন এক্সট্রা ইনফরমেশন মাথায় রাখবে, এটা হচ্ছে কিন্তু নান অফ ফরেন বেস কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো বলছে লাফিং গ্যাস, তোমরা সবাই জানো যে নাইট্রাস অক্সাইডকে আমরা কিন্তু লাফিং গ্যাস বলি, তো এটাই কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো বলছি কি যে চিল্কা লেক বা চিল্কা হ্রদ, তো এটা আমরা যদি বলি তাহলে এটা কোথায় পাবো, এটা আমরা পাবো যে ওড়িশাতে পাবো। যদি আমাদের প্রশ্ন করে যে মণিপুরের একটা লেক আছে, তো সেটা তোমার হ্যাঁ পুলিকট, তো মণিপুরে হচ্ছে পুলিকট লেক, তো তো এটা একটু মাথায় রাখবে। আছে তাহলে এটা কারেক্ট অ্যান্সার যদি বলি আমি, তাহলে হচ্ছে চিল্কা হচ্ছে তোমার নোনা জলের হ্রদ। ওকে, এটা হচ্ছে ব্র্যাকিস ওয়াটার লেক। ওকে, এটা হচ্ছে কি না ব্র্যাকিস ওয়াটার লেক। নেক্সট দেখো বলছে কি যে কারা প্রত্যক্ষ সংগ্রাম বা ডাইরেক্ট অ্যাকশন ডে বা সেটা ডাক দিয়েছিল আমাদের, কিন্তু এই যে তোমরা কিন্তু অনেকে এই ডেটটা ভালো করে মাথায় রাখবে, এটা মুসলিম লীগ এটাকে কল করেছিল, এটা আমরা জানি, কিন্তু ডেটাকে আমাদের অবভিয়াসলি মাথায় রাখতে হবে। 16th of August 1946টা তোমরা কিন্তু জানো, কিন্তু এই যে ডেট তুলে কিন্তু এখন প্রশ্ন দেবে 16th of August, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমাদের মুসলিম লীগ হবে। তো 16th of August 1946। তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা ইন্ডিয়ান আর্মি আমরা যেটাকে আমি আগের দিন বলেছিলাম যে তোমার ক্যাপ্টেন মোহন সিং। তো এই যে ধরনের যে এক্সট্রা ইনফরমেশনগুলো একটু মাথায় রাখবে। নেক্সট দেখো লাস্ট প্রশ্ন আজকের, যে নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে। তো নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে, তোমরা হয়তো অনেকে অ্যামোনিয়াম নাইট্রেট, এখানে তো অপশন হয়তো এরমভাবে দেবে NH4NO3, হয়তো তোমার সংকেত দিয়ে নামটা দিয়ে দিলো NH4NO3, কিন্তু তখন কিন্তু অনেকেই তোমরা অ্যামোনিয়াম নাইট্রেট করো, এটা কিন্তু হবে না, কারেক্ট অ্যান্সার হচ্ছে ইউরিয়া। ওকে, ইউরিয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো দেখো এইগুলো কতগুলো বেসিক এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন আমি তোমাদের সাথে ডিসকাস করলাম, এবং আমি তোমাদের আবারও বলছি তোমরা যদি ভিডিওগুলোকে ভালোভাবে দেখো এবং একটা প্রপার খাতা তৈরি করো, সেখানে যদি প্রশ্ন এবং উত্তর এবং যে এক্সপ্লেনেশনগুলো আমি করছি, আমি বারবার বলছি তোমরা কতটা ফ্রুটফুল হবে আমি এটুকু তোমাদের বলতে পারি, এবং তোমরাও জানাও, কারণ এখন দুটো ভিডিও প্রোভাইড করলাম, তো মানে এইটা তোমরা দেখার পর জানিও, আমি আরও অনেক ভিডিও প্রোভাইড করার চেষ্টা করবো, কারণ তোমাদের কনফিডেন্স লেভেলটা যদি তোমাদের বেড়ে যায় তখন তোমরা এক্সামে যথেষ্ট ভালো অ্যাটেম্প করতে পারবে। সো তোমাদের অবশ্যই ভিডিওটা আই থিঙ্ক ভালো লেগেছে, তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফ্রেন্ডসদের মধ্যে যতটা সম্ভব শেয়ার করে দিও। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।